শীতের সকাল ৬টায় উঠে ১২টার মধ্যে সংসারের সমস্ত কাজ ব্রেকফাস্ট লাঞ্চ করে বিকেলে ঘুরতে বেরোলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি ৬টার দিকে। আজকে তো ছুটির দিন চলছে এখন, কারণ হচ্ছে আজকে হচ্ছে ২৫ তারিখ ডিসেম্বরে। তো সেই জন্য সবাইকে মেরি ক্রিসমাস। আর হচ্ছে জানি অনেকটা দেরি করে তোমাদের ভিডিওটা যাচ্ছে, যেহেতু অনেকটা মানে ২৫ তারিখ পার হয়ে গেছে। আসলে ভিডিওটা দিতে পারিনি, তার মধ্যে হচ্ছে আবার বাড়িতে ননদ এসেছিলো, তো সেই কারণে ভিডিওটা দিতে পারিনি, নইলে তোমাদের দিতাম। তো কারণ হচ্ছে কালকে তো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর ননদ এসেছিলো কিন্তু ২৫ তারিখে না, ২৬ তারিখে এসেছিলো। তো যাই হোক, ব্লগটা কালকে শেয়ার করতে পারিনি, যেহেতু ননদ এসেছিলো। তো মানে সেই জন্য হচ্ছে, মানে ননদ এসেছিলো না, সরি, আমি তো ব্লগটা দিচ্ছি না। ননদ কিন্তু এখনও আছে, দুদিন ছিল আমাদের বাড়িতে। মানে তো সেই জন্য সেই ব্লগটা তোমাদের সাথে শ্যুট করা হয়েছে। যেদিন ননদ এসেছিলো সেদিনও তোমাদের পরে ব্লগগুলো পাবে, তখন তোমাদের সাথে সবটা শেয়ার করব, সব গল্প শেয়ার করব। আর তার মধ্যে কিন্তু সকালবেলা উঠে আমি বাগানে এসে, কারণ গাছে প্রচুর বেগুন হয়েছে আর লঙ্কা হয়েছে। আজকে তোমরা শুধু বেগুনগুলো দেখবা যে কতগুলো বেগুন তুলেছে, আর দেখো কতগুলো লঙ্কা পাওয়া গেলো গাছ থেকে। তো এখন শুধু বেগুনগুলো তোলা, দেখো এতগুলো বেগুন পেয়েছি, তোমরা মানে দেখলে নিজেরা অবাক হয়ে যাবে আর কি। সত্যি আমি ভাবিনি যে এতগুলো বেগুন তুলবো। তার মতো গাছে আরও বেগুন ছিল, তো ভাবলাম ওগুলো একটু ছোট ছোট আছে, থাক পরে তুলবো। তো যাই হোক, কালকে ব্লগটা দিতে পারিনি, তোমাদের বললাম, কারণ ননদ এসেছিলো, তো ভিডিওটা একদম এডিট করতে পারিনি। ননদ এসেছিলো, ভাগনা এসেছিলো, তো দুটো ভাগনা এসেছিলো। তো বাড়িতে একটু রান্না বান্না নিয়ে ব্যস্ত, সারাদিন কাজকর্ম নিয়ে, তো রাতে খাওয়া দাওয়া, রাতে রান্না, ওই খাওয়া দাওয়া নিয়ে এত পরিমাণে ব্যস্ত ছিলাম না, তো কি বলবো তোমাদের, সেই জন্য ভিডিওটা না একদমই এডিট করতে পারিনি। তো কিছুটা এডিট করা ছিল, তার মধ্যে ভয়েস দিতে পারিনি। আর এতটা ক্লান্ত হয়ে গেছিলাম, যেহেতু একাই এত কিছু করতে হয়েছিল না, আর তার মধ্যে অনেক রকমের রান্না করতে করতে না নিজে এত ক্লান্ত হয়ে গেছিলাম, তার জন্য একদমই ভিডিওটা এডিট করতে পারিনি, দেখে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এবার থেকে রোজ দিন কিন্তু তোমরা ভিডিও পাবে। এবার থেকে যতই যাই হোক, মানে কি বলবো, ভিডিও আবার এডিট করা বাদ দিব না, যতই হোক কষ্ট হোক করে নেব। তো যাই হোক, দেখো গাছের মানে একদম নিচে বেগুনগুলো ঝুলে আছে, তো সেখান থেকে সব তুলে নিয়েছে। আরও বেগুন তুলতে হবে, অনেকগুলো বেগুনই হয়েছে গাছে, তো ভাবলাম সবগুলো বেগুনই আজকে তুলে নেব। আর তার মধ্যে আজকে কি বলো তো, বাবান আবার চলে যাবে আমার মায়ের বাড়িতে। কারণ হচ্ছে বাবান হচ্ছে অনেক দিন ধরে বলছিল যাবে যাবে, তার মধ্যে বাবানেরও ছুটি চলছে। আর বাবানের পাপার কিন্তু আজকে ২৫ তারিখ থেকে কিন্তু একদম জানুয়ারির ১ তারিখ পর্যন্ত ছুটি আছে। ২ তারিখ থেকে বাবানের পাপার স্কুল শুরু হচ্ছে আর কি, কদিন একদম ছুটি চলছে। আর বাবানের কিন্তু হচ্ছে ৩ তারিখ থেকে স্কুল, যেহেতু ২ তারিখ বৃহস্পতিবার পড়ছে। তো বাবানেরও ২৫ তারিখ, মানে বাবানের তো ছুটি চলছে, পরীক্ষা শেষ হওয়ার পর থেকে তো ছুটি চলছে এখন। আর তার মধ্যে ২৫ তারিখ থেকেও বাবানের একটা ছুটি পড়ছে। আর বাবানের স্কুল খুলবে ৩ তারিখ থেকে, যেহেতু জানুয়ারি ২ তারিখ বৃহস্পতিবার পড়ছে। তো বৃহস্পতিবার দিন হচ্ছে বাবানের স্কুল ছুটি থাকে, তো সেই জন্য শুক্রবার থেকে খুলবে, তার জন্য ৩ তারিখ থেকে খুলবে। তো দেখো একটা একটা করে তোমরাই গুনে নাও কতগুলো বেগুন পেলাম আমি। দেখো এতগুলো বেগুন পেয়েছি, জানো তো, ভাবনে কি বলবো, আমি নিজেই অবাক আর কি, গাছে এতগুলো বেগুন ধরেছে। তো বেগুন আর লঙ্কাগুলো সব রেখে দিলাম, রেখে চলে আসলাম। দেখো এদিকে ধনেপাতা তুলতে, আর গাছে ফুল গাছের ডালগুলো কে যে এভাবে ভেঙে ফেলেছে, সত্যি আমি জানি না, যে বুঝতে পারছি না। এখন হচ্ছে এত চিকায় দৌড়াদৌড়ি করে আমাদের এখানে, প্রচুর চিকা, জানো তো। আর কি বলবো তোমাদের, এত পটি করে রাখে চিকাগুলো, মানে গাছের উপরে লাফিয়ে ভেঙেছে না, একা একাই ভেঙে পড়েছে, সত্যি আমি বুঝতে পারছি না। তো দেখো এখানে একটা ডাল ভেঙেছে, আর ওইদিকে তারও দুটো ডাল ভেঙে রেখেছে। গাছের কেমন লাগে বলো তো, গাছগুলো কি সুন্দর কুড়িয়ে এসছে, ফুল ফুটবে। আর তার মধ্যে সামনে ২-১টা গাছে ফুল ফোটাও শুরু হয়ে গেছে। তার মধ্যে যদি এখন দেখি যে এরকমভাবে গাছের ডালগুলো ভেঙে পড়ে আছে, তখন কেমন লাগে মনটা বলো তো। সকালবেলা উঠে দেখে এত মনটা খারাপ হচ্ছে, তোমাদের কি বলবো। দেখো কীভাবে গাছের ডাল, ওই দিনগুলো দেখো, ওইদিকে 3টে ডালের মতো, এইদিকে দেখো কত বড় একটা ডাল এবং ভেঙে পড়ে আছে। তো আমি একটু বেঁধে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সেই ডালগুলো দেখলাম শুকিয়ে গেছে পরে, কিন্তু বাঁধার পরেও না ডালগুলো শুকিয়ে যাচ্ছে, যেহেতু একদম ছুটে গেছে, একটু লেগেছিল। আর তার মধ্যে এই ডালগুলো লাগালেও এখন হবে না, এর আগে আমি একটা লাগিয়েছিলাম, দেখি হচ্ছে না আর কি, মানে পাতাগুলো শুকিয়ে আস্তে আস্তে মারা যাচ্ছে, ডালগুলো হচ্ছে না আর কি এখন। তো মনটা না সকালবেলা উঠে এত খারাপ লাগলো, এত সুন্দর করে কষ্ট করে গাছগুলো লাগানোর পর যদি এভাবে ভেঙে যায়, আবার তার মধ্যে যদি আবার এখন কুড়ি এসছে, ফুল ফুটবে, তখন তো আরও মনটা খারাপ হয় বলো তো। তো সকালবেলা উঠে না আজকে কোনো কাজ করিনি, উঠে একদম বাইরে গিয়ে ভেবলাম গাছের সব সবজিগুলো তুলবো, মানে বেগুন আর লঙ্কাগুলো তুলে তারপরে আস্তে আস্তে সব কাজগুলো করব। আর আজকে কিন্তু বিকেলে ঘুরতে বেরোচ্ছি, 25 তারিখ যেহেতু। তো একটা সেই চার্চে যাব ঘুরতে, তো তোমাদের সবটা শেয়ার করব, কোথায় কোথায় ঘুরছি, তো সবটাই শেয়ার করব, তার জন্য সাথে থাকো। তো চার্চেও যাব ঘুরতে, আমাদের এখানে আছে আলমপুরে একটা চার্চ আছে, তো ওখানে চার্চে যাব ঘুরতে আর কি।
তো যাই হোক, এই যে বাবান আবার নিতে আসবে, বাবা বললাম না বাবান আবার চলে যাবে আমাদের বাড়িতে, তো সেই জন্য মনটা একটু খারাপ লাগছে, যেহেতু সবসময় এটা থাকে বাড়িতে, আর বাড়িটা যদি বাচ্চা থাকে না, বাড়িটা বেশ জমজমাট, বেশ আনন্দ হয়ে থাকে আর কি। আর বাবান যেই চলে গেছে না, বাড়িটা এত মানে চলে যাবে আর কি, এখনও যায়নি, মানে চলে যাওয়ার পর বাড়িটা একদম শান্ত হয়ে গেছে, মনে হচ্ছে বাড়িতে কেউ নেই, জানো তো, একদম ফাঁকা বাড়ি, মানে বাড়িতে একটা লোকও নেই এরকম মনে হচ্ছে, বাড়িতে যদি বাচ্চা না থাকে। তো বাবান তো সারাক্ষণ মাতিয়ে ওই রাখে বাড়িটাকে আর কি, তার মধ্যে যদি ওই না থাকে তাহলে ভাবো, বাড়িটা একদম শান্ত চুপচাপ, মানে মনে হচ্ছে যেন কেউ কারোর সাথে কথা বলছে না, যে যার যার মতো আর কি। বাবান থাকলে একটু চিৎকার চেঁচামেচি হয়, ওর পিছনে একটু ছোটাছুটি করতে হয়, এই বকাঝকা করতে হয়, ওই থাকলে একটু চিৎকার চেঁচামেচি হয়ে থাকে, যেহেতু একটু দুষ্টুমি করলে কিছু একটা বকছি, তো এইভাবে মানে বাড়িটা একটু মানে আনন্দ হয়েই থাকে আর কি। কিন্তু যেই ওই বাড়িতে মানে চলে গেল বাবার সাথে, এত বাড়িটা শান্ত হয়ে গেল, মনে হলো যেন বাড়িতে একটা লোকও নেই বাড়িতে। তো যাই হোক, এখন কি করব, বাবা মানে বাড়ি থেকেও অনেক দিন ধরে বলছে বাবানকে পাঠাতে, আর তার মধ্যে স্কুল খুলে গেলে তখন গিয়ে আর থাকতে পারবে না, সেভাবে তো গিয়ে থাকি না আমরা, মানে যাওয়াই হয় না, আর আমি তো গিয়ে থাকা হয় না, প্রতিদিন ব্লগে তোমাদের সাথে তো দেখোই বাড়িতেই থাকি, আমারও খুব যাওয়া হয় না, আর যেহেতু বাবার বাড়িতে কাছে, তো দূরে হলে হয়তো সেভাবে গিয়ে থাকা হতো, মানে কাছে থাকার জন্য আর গিয়ে থাকার সে মানে উপায়টা হয় না। আর আমি আবার এদিকে চলে গেলে বাড়িটাও ফাঁকা থাকে, বাবানের বাবা গিয়েও থাকতে পারে না, বাড়িতে তো একজন থাকতেই হবে লোক, বাবানের পাপা বাড়িতে থাকে, তো ওর একটু খাওয়া দাওয়ার সমস্যা হয়ে যায়, তার মধ্যে যে কাজকর্ম, ছেলের পড়াশুনো, বাবানের পাপার স্কুল, সকালে রান্না বান্না, এগুলো নিয়ে এত পরিমাণে ব্যস্ত থাকি, এখন গিয়ে আর থাকাই হয় না, মানে বিয়ে হয়েছে পর থেকে খুব গিয়ে যে বাবার বাড়িতে থেকেছি সেটা একদমই হয়ে ওঠেনি, যাই লাস্ট কবে যে 2-3 দিন থেকেছি আমি নিজেরও মনে নেই, জানো তো, এরকম মনে হচ্ছে, এক রাত কোনো রকমে থাকা হয় কখনো গিয়ে, কিন্তু তার মধ্যে 2 দিন 3 দিন 4 দিন যে লাস্ট কবে গিয়ে থেকেছি আমার নিজেরও মনে পড়ছে না, এরকম হয়েছে অবস্থা এখন, মানে কাছে হয়েছে দেখে এই অবস্থা হয়েছে আর কি। কাছে বলতে আমার বাড়ি থেকে আমার 7-7.5 কিলোমিটার আর কি আমার বাবার বাড়ি, তো খুব একটা দূরে নেই, 10 মিনিটের রাস্তা, বাইকে করে যাওয়া আসা করা যায়। তো বাবা আসবে টোটো নিয়ে, অনেক দিন ধরে বাবা বলছিল, মা বলছিল বাবানকে পাঠাতে, তো এদিকে যে খেলাধুলো ছিল, বাবানের রেজাল্ট ছিল, তো সেটা নিয়ে এত পরিমাণে ব্যস্ত ছিলাম যে সেই জন্য আর বাবানকে পাঠানো হয়নি। তো বাবানকে বললাম 2 দিন গিয়ে থেকে আসো, তো ওইও যেতে চাইলো, আবার তার মধ্যে না আমার একটা কাকুর ছেলে আছে, মানে ছোটো কাকুর, মানে আমার ছেলের থেকে 2 বছরের বড়, তো একদম সমবয়সী মামা ভাগনা, তো ওর সাথে এত ভালো খেলে, এত ভালো মিশে, মানে ওকে পেলে আর কাউকে লাগে না, জানো তো, ওকে যদি পাই সবাইকে ভুলে যায়, মানে আমাকেও ভুলে যায়, এরকম অবস্থা আর কি, এত মানে দুজনে মিলে এত মিল, এত খেলাধুলো করে, এত মিশে দুজনে আমার ওই ভাইয়ের সাথে, তো ওকে পেলে আর কাউকে লাগে না আর কি, তো ওর জন্য আরও বেশি করে যেতে চাই আর কি দাদুর বাড়িতে। তো ওই যাবে, বাবা আসেনি এখনও, আসতে একটু সময় লাগবে, বললো যে বাবার একটু কাজ আছে, ওটা কাজটা সেরে তারপর বাবা আসবে আর কি। তো ভাবলাম এইদিকে উঠলাম সকাল সকাল আর কি, উঠে তো গাছের সব মানে বেগুনগুলো তুললাম, তোলার পর তারপরে হচ্ছে এখন এই যে আমি এখন কী বলবো, ঝাড় দিচ্ছি বাইরে উঠোনটা, ঘরের ভিতরটা তো ঝাড়টা দিলাম, বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে যে বললাম না চিকা এত পরিমাণে পটি করে, ওখানে বাবানের পাপা কী করছে, চিকার পটিগুলো পরিষ্কার করছে, এত গন্ধ হয়ে থাকে, এত পটি করে, আর তোমরা একটু বলো তো কী করে চিকাগুলো তাড়ানোর মানে উপায় কোনো কিছু আছে নাকি, আমি তো নিজেও বুঝতে পারছি না, এত পরিমাণে চিকা পটি করে, সেগুলো পরিষ্কার করে আবার সে জল দিয়ে ধুতে হয়, জানো তো, নইলে এত গন্ধ হয় কি বলবো তোমাদেরকে। তো এখন আর কি করব বলো, এভাবে অনেক দিন ধরেই চলে যাচ্ছে আর কি। তো বাবানের পাপা ওই দিকটা পরিষ্কার করে দিল, পরে আবার এইদিকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে, নইলে কী হয় বলো তো, গন্ধ হয়ে থাকে ওখানটা। তো ওখানটা ঝাড় দিলাম, তো বাবানের পাপা নিজেই জল টল দিয়ে পরিষ্কার করলো, তার জন্য আমি আর গেলাম না পরিষ্কার করতে। তারপরে এই যে এখন জল দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে যাব। তো আজকে না বাবানের পাপা বলেছে একটু লুচি আর আলুর দম করতে, তো সেটাই করব আর কি। তো এই চলে আসলাম ওইদিকে, বাইরের সব বাসি কাজগুলো তো কমপ্লিট হয়ে গেছে, সবটা করে রান্নাঘরে এসে রাতের কিছু বাসন ছিল, সেই বাসনগুলো একটু গুছিয়ে নিয়েছি, নিয়ে তারপরে একদম এখন শুরু করব আটা মাখা, কারণ লুচি করতে হবে, লুচি করে তারপরে আবার একটু তো আলুর তরকারি করব। তো নতুন যে ছোটো ছোটো আলু আছে না, গোটা গোটা আলুগুলো দিয়ে তারপর করবো। তো পাশে কিন্তু আমি দেখো ওভেনটাতে কিন্তু আমি বসিয়ে দিয়েছি আলুগুলো সেদ্ধ হতে, তো ওইদিকে আলুটা সেদ্ধ হোক, আর এদিকে দেখো আটাটা আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। তো সকালবেলা এটাই খাওয়া দাওয়া হবে, তারপরে দুপুরে রান্নাবাড়ি হবে। তো দুপুরের পরপর আবার যাবো ঘুরতে, বিকেলে না, ঠিক দুপুরের পরপরই বেরোতে হবে, আর এখন বিকেল মানে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো দিনের বেলায় একটু ঘুরতে যাব। তো এইদিকে দেখো আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, ওইদিকে আটা মেখে সবটা রেখে দিলাম, তো আটাটা একটু সুন্দর নরম হবে ততক্ষণে, তো ওইদিকে আটাটা থাক, আর এইদিকে দেখো আমি আলুগুলো সুন্দর করে একটা একটা করে ছিলে নিয়েছি, নিয়ে আর এইভাবে নতুন আলু দিয়ে খেতে কিন্তু আলুর তরকারিটা খুব ভালো হয়েছিল।
গোটা গোটা আলুগুলো দিয়ে তো প্রথমে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি, নিয়ে তো এখন খুব ভালো করে লবণ হলুদ দিয়ে আলুগুলো সুন্দর করে ভেজে নেবো। ভালো করে ভেজে তারপরে হচ্ছে মশলাটা আমি এদিকে করে নিয়েছি, আদা জিরা লঙ্কা টমেটো পেস্ট করে দিয়েছি, একসাথে বেশ সুন্দর করে নেবো। তো এদিকে দেখো আলুগুলো কিন্তু বেশ আমার লাল লাল করে ভেজে নিয়েছি। এদিকে দেখো এখন আমি হচ্ছে যে মশলাটা করে রেখেছিলাম, তো আদা জিরা লঙ্কা ধনিয়া আছে, তারপরে টমেটো আছে, শুকনো লঙ্কা আছে, সব একসাথে করে মানে পেস্ট করে নিয়ে তো এখন ওইদিকে মশলাটা কষানো হচ্ছে, মানে মশলাটা কষুক। আর এদিকে আমি কয়েকটা হচ্ছে লুচি আর জন্য বেলে নিয়ে আসলে আজকে না একা একা লুচি ভাজতে হবে, কারণ হচ্ছে বাবানের পাপা ওইদিকে বাবানের পাপা পড়াতে বসছে, যেহেতু আজকে আবার বাবানের যাবে হচ্ছে মায়ের বাড়িতে, মানে এখন তো যায়নি যাবে আর কি, তো ও তোমার যাবে মায়ের বাড়িতে, তো সেই জন্য কি বলো তো ভাবলাম কি, তো মানে বাবার বাবা ভাবলো কি যে একটু পড়িয়ে দিই, নইলে হচ্ছে আবার তো 2-3 দিন পড়া হবে না, 2-3 দিন তো গিয়ে থেকে আসবে, তো আজকে একটু পড়িয়ে দিই, তাহলে তার জন্য ভাবলাম, আমি বললাম কি ঠিক আছে তুমি ওকে পড়াও, আমি একাই লুচি করে নিতে পারবো। তো ভাবলাম যে ওইদিকে মশলাটা মানে কষাতে কষাতে ততক্ষণে হচ্ছে এইদিকে কয়েকটা লুচি বেলেই নিই আর কি, তো হাতে থাকবে তো ভাজতে সুবিধা হবে। তো সেই জন্য আজকে সব কটা লুচি আমাকেই ভাজতে হলো, কারণ সব সময় কী হয় বলো তো, লুচি ভাজার সময় একজন থাকলে ভালো হয়, ধরো একজন বেললো একজন ভাজলো, আর তার মধ্যে তো সবসময় তোমরা দেখো যে লুচি ভাজার সময় সবসময় বাবানের বাবাই লুচি ভাজে আর আমি বেলে বেলে দিই, এতে সুবিধাও হয় আর একটু তাড়াতাড়িও হয় আর কি। তো আজকে পড়াচ্ছে দেখে আমি আর ওকে ডাকলাম না, আমি বললাম থাক তুমি ওকে পড়াও, তো আমি এদিকে একাই সবটা সামলে নিতে পারবো, তো সেই জন্য ওকে বললাম ঠিক আছে যাও। তো ওইদিকে ওই পড়াচ্ছে আর এদিকে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি, কয়েকটা তো বেলে নিলাম, তো এইদিকে বেলা ভাজা প্রায় একসাথেই করছি, তো এইদিকে ভাজাও হচ্ছে আর এদিকে বেলাও হচ্ছে আর কি, তো সেই জন্য একটা একটা করে পরপর সব লুচিগুলো ভেজে নিচ্ছি। তো টপি ব্লগ থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে, গুছিয়ে কথা বলেন আপনি, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা, এত সুন্দর করে বললে, আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে, তোমরা যখন কমেন্টগুলো এত ভালোবাসা দাও আমার তো ভীষণভাবে ভালো লাগে তখন। তো থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। তো এদিকে দেখো লুচি কয়েকটা আমি বেলে নিয়েছি, সেগুলো সুন্দর করে একটা একটা করে ভেজে নিচ্ছি, আর লুচি সব থেকে ভাজতে না ফুললে কিন্তু ভালো লাগে, তো আমার কয়েকটা ফুলেছে কয়েকটা ফুলেনি, আমাকে থাক লুচি যাই হোক, একা একা বেলছি ভাজছি এটাই অনেক, তো ফুললে কিন্তু ভালো লাগে, কিন্তু আমার না সবগুলো ফুলেনি, দুটো একটা ফুলেছে, ধরো দুটো একটা ফুলেনি আর কি, কিছুটা ফুলছে কিছুটা ফুলছে না, তার ভাবলাম থাক যেরকমই হচ্ছে হোক, আজকের মতো চলে যাবে আর কি। তো একটু বড় বড় করে মানে মানে ভেজে নিচ্ছি আর কি, বেলে নিয়েছি, যেহেতু আরও কয়েকটা ভাজতে হবে, এটা কিন্তু অল্প কয়েকটা ভাজলাম, আরও কয়েকটা আছে বেলতে হবে। তো এদিকে প্রায় আলুর দমটা হয়ে গেছে, আর কয়েকটা তো ধনিয়া পাতা তুলে নিয়ে এসেছিলাম তখন তোমরা দেখলেই, তো সেটা একটু দিয়ে দিলাম। তো দেখো এদিকে একদম রেডি আমার আলুর তরকারিটা হয়ে গেছে, একটু ঝোল ঝোল রাখলাম, যেহেতু আলুটা না পরে আবার হচ্ছে আর ঝোলটা টেনে নেবে আর কি, পরে আবার কিন্তু শুকিয়ে যাবে, তার জন্য একটু ঝোল ঝোল রাখলাম। তো এদিকে একদমই রেডি। তো এদিকে বাদ বাকি লুচিগুলো কিন্তু আমি বেলে নিয়েছি, মানে বেলে ভেজে নিয়েছি, অনেকগুলোই হয়েছিল। তো এদিকে সবাইকে তিনটে তিনটে করে দিলাম, আর বাবানকে দুটো দিচ্ছি, আর বাবানকে একটু ছিঁড়ে দিতে হয় কারণ আবার ছিঁড়ে খেতে পারে না, তো তার জন্য ওকে ছিঁড়ে দিলাম। আর বাবানের থালাতে তরকারিটা, শাশুড়ি মায়ের থালাতে তরকারিটা না ওদের থালাতে দিয়ে দেবো, যেহেতু শাশুড়ি মায়ের বাটি থেকে খেতে একটু অসুবিধা হয়, থালাতে দিলে সুবিধা হয়, তো সেই জন্য ওনা মানে বাবানকে আর শাশুড়ি মাকে ওদের থালাতে তরকারিতে দিয়ে দিচ্ছি, আর বাবানের পাপা আর আমারটাতে একটু বাটিতে করে নিচ্ছি। তো এইদিকে শাশুড়ি মায়েরটা নিয়ে গেল বাবানের পাপা দিতে, তো উনি হচ্ছে খাচ্ছে, আর বাবানেরটা আমারটা আর বাবানের পাপারটা আছে, তো আমরা হচ্ছে একদম খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে চলে এসেছি রান্নাঘরে, এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো রান্নাঘর পরিষ্কার করার পর আমার মনে হলো তো শুধু শুধু ওভেনটা পরিষ্কার করলাম, যেহেতু আবার তো আমাকে রান্না করতে হবে, যেহেতু দুপুরে রান্না বাকি আছে, তো ভাবছিলাম একটু না দেরি করে করব, যে সকাল সকাল তো লুচি তরকারিটা খাওয়া হলো, তো রান্নাটা একটু দেরি করে করি। তারপরে আবার মনে হলো আবার তো সেই তাড়াতাড়ি ঘুরতে বেরোতে হবে, আমরা তো 2টোর দিকে ঘুরতে বেরিয়েছিলাম, তো একটু তাড়াতাড়ি যদি এদিকে আমি রান্নাবাড়ি না করি, তারপরে স্নান আছে পুজো আছে সেগুলোও বাকি আছে, সেগুলোও করতে হবে, তো সেই জন্য আবার পরে ভাবলাম তাহলে সঙ্গে সঙ্গে রান্নাটা করে নিই, নইলে খাওয়া দাওয়া একটু দেরি করে করলেও অসুবিধা নেই, রান্নাটা হয়ে যাক, তাড়াতাড়ি কাজগুলো সেরে রাখি, নইলে তো আবার 2টোর দিকে বেরোতে হবে। তো সেই জন্য যে খাওয়া দাওয়া করে রান্নাঘরটা পরিষ্কার করলাম, তারপর তো আবার হচ্ছে রান্না করতে হবে, আবার রান্নার ঘরটা পরিষ্কার করতে হবে, মানে ওভেনগুলো পরিষ্কার করতে হবে। তো ওইদিকে বাসনগুলো মেজে আর সময় নষ্ট না করে আবার রান্নাটা বসিয়ে দিলাম। তো আজকে রান্না হবে সয়াবিন হবে আর আলু গাজর ফুলকপি ভাজা, ব্যাস এইটুকুই রান্না হবে আজকে দুপুরে, আর সেরকম কোনো রান্নাবান্না নেই, একদম সাধারণ রান্নাবান্না করে নিলাম। সয়াবিন ছিল তো ভাবলাম সয়াবিনটা করে নিই। তো এইদিকে দেখো বাবা এসে, বললাম না বাবা চলে এসছে, তো বাবাকে একটু লুচি আলুর তরকারি ছিল সেটা দিলাম, আর এইদিকে বাবানের ব্যাগটা গুছিয়ে দিয়েছে, আর বাবা আবার কী করেছে ব্যাগে করে হচ্ছে শাক নিয়ে এসেছিলো আর লাউ নিয়ে এসেছিলো, তো আমি আবার কয়েকটা বেগুন দিয়ে দিলাম, বলছি এতগুলো বেগুন কী করে শেষ হবে,
তাই দিয়ে দিলাম। তো এইদিকে এই যে বাবা নিয়ে এসছে, বাবার তো টোটো আছে আমার বাবার, তো বাবার টোটো, এটা হচ্ছে আমার বাবা, আর হচ্ছে বাবা হচ্ছে এই যে বাবানকে নিয়ে যাচ্ছে, এখন টোটো করেই নিয়ে যাচ্ছে যেহেতু কাছাকাছি। তো বাবার টোটো করে নিয়ে এসেছিলো আর কি। তো টোটোতে ধান নিয়ে এসেছিলো, মানে লোকের ধান আর কি, সেটা বিক্রি করে দিল। তো সেই জন্য বাবা বললো যে একবারে ধান বিক্রি করব, তারপর তোর ওখানে গিয়ে নিয়ে আসবো। আমাদের এখানে আসতে হয় বাবার ধান বিক্রি করতে আর কি। তো আমাদের এখানে হাট আছে, তো আজকে যেহেতু বুধবার আমাদের এখানে হাট বসে, তোমরা তো জানোই, বুধবার আর হচ্ছে মানে রবিবার করে সপ্তাহে দুদিন হচ্ছে হাট বসে। তো সেই জন্য হচ্ছে এখানে ধান বিক্রি করতে আসলো। তো একবারে হচ্ছে বাবা হচ্ছে নিয়ে গেল বাবানকে। তো বাবানের বাবা বললো তো এখন সয়াবিনটা করে নাও, কারণ বিকেলে তো হাট আছে, হাট থেকে মাছ নিয়ে আসবো, রাতে মাছ হবে। তো সেই জন্য বললাম ঠিক আছে তাহলে এখন সয়াবিনটা করে নিচ্ছি, তুমি পরে হচ্ছে মাছ নিয়ে এসো, রাত্রেবেলা মাছ করা যাবে। তো এই যে বললাম না বাবা শাক নিয়ে এসে, তো এখানে নিয়ে এসে বথুয়া শাক, যেহেতু আমার বাবার বাড়ি গ্রামে না, তো গ্রামের সাইডে তো প্রচুর শাক পাওয়া যায়, মাঠে বথুয়া শাক তো প্রচুর হয়। তো সেই শাকগুলো তুলে মা পাঠিয়েছে, আর বাড়িরই হচ্ছে লাউ আর কি, গাছের লাউ, মানে বাড়ির গাছের আর কি। তো সেখান থেকে একটা মা লাউ পাঠিয়েছে, তো ওটা বাবা দিয়ে গেল, আর আমি কয়েকটা বেগুন দিয়ে দিলাম আর কি। তো তোমরা তো দেখলে অতগুলো বেগুন তুলেছি, শেষ করতে অনেক দিন লাগবে, তো ভাবলাম কতগুলো বেগুন দিয়ে দিই। তো অর্ধেকটা বেগুন দিলাম বাবাকে, আর অর্ধেকটা হচ্ছে রেখে দিয়েছি আর কি। তো এইদিকে সয়াবিন রান্নাটা হচ্ছে। তো মধুমিতা বোন বলেছে বাবানের রেজাল্ট কেমন হলো, তো হলো দিদি। তো বাবানের রেজাল্ট খুব ভালো হয়েছে দিদি, যতটা ভাবিনি তার থেকে অনেক বেশি ভালো হয়েছে। কালকে তো বাবানের রেজাল্ট দিয়েছে, আর বলেছে দিদি রোজ অল্প অল্প করে জামা কাপড় কেচে ভালো নইলে জমিয়ে রাখলে পরে কাচতে কষ্ট হয়। হ্যাঁ গো বোন, আমি তো সেটাই করি সবসময়। কী করি বলো তো, রোজ দিন অল্প অল্প করে কেচে নিই, তাহলে একটু সুবিধা হয়। তো এইদিকে দেখো একদম খাওয়া দাওয়া শেষ করে দুপুরে এদিকে আমি রেডি হয়ে নিয়েছি, আর কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। আর তোমাদের তো আমি ছবি দিয়েছিলাম, তোমার ছবি দেখে অনেকে বলেছে ভালো ভালো লাগছে, আর এমনি মানে অবশ্যই জানিও কেমন লাগছে। তো রিম্পা মণ্ডল দিদিভাই বলেছে আমিও তোমার মতো রোজ জামা কাপড় কাচি, জমিয়ে রাখতে ভালো লাগে না। থ্যাংক ইউ দিদিভাই। তো মঞ্জুলা মহন্ত দিদিভাই বলেছে আমি যেদিন মালদা যাব তোমাকে অবশ্যই জানাবো, তোমার সাথে দেখা করব। কলেজ থেকে তোমাদের বাড়িটা কত দূরে? তো কলেজ থেকে আমাদের বাড়ি কিন্তু 30 কিলোমিটার, আর যখন আসবে অবশ্যই জানাবে মালদাতে কবে আসছো, আর অবশ্যই আমার সাথে দেখা করবে। তো এইদিকে দেখো আমরা বাবানের পাপা আর আমি বেরিয়েছি, যেহেতু বাবান চলে গেছে মায়ের বাড়িতে, তো সেই জন্য আমি আর বাবানের পাপা দুজনে মিলেই আসলাম আর কি। তো এইদিকে দেখো কি হয়েছে বলো তো, এখানে একটা আদিনা ফরেস্ট আছে, যেখানে লোকে প্রচুর পিকনিক করতে আসে, এটা হচ্ছে আদিনা জায়গাটার নাম। তো এখানে হচ্ছে আছে হরিণও দেখা যায় আর কি। তো আমরা ভেতরে ঢুকিনি, কারণ হচ্ছে না ভেতর থেকে মানে 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে, তারপরে হরিণ দেখা যাবে। আর তার মধ্যে এবার নিজেদের এলাকায় তো প্রচুর এসে, আগে অনেকবার এসে হরিণ দেখা হয়েছে। তো দেখো কত লোকের ভিড়, প্রচুর দোকান পাশারি বসছে এখানে। তো আমরা যা শুধু বাইরে বাইরে ঘুরে চলে গেছি, ভেতরে ঢুকিনি। তার মধ্যে বাবান ছিল না, মনটা একটু খারাপ লাগছিলো যে ছেলেটাকে ছেড়ে একা একা ঘুরবো, মানে হরিণ দেখতে যাবো। তো যখন বাবান আসবে তখন কোনো এক সময় এসে তোমাদের সাথেও শেয়ার করা যাবে। তো যা যা ঘোরাঘুরি হয়েছে না সবটাই বাইরে বাইরে ঘোরা হয়েছে। তো প্রিয়াঙ্কা ডেলি ব্লগ থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে ডিয়ার দিদিভাই। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে। আর সোনালি সাহা দিদিভাই বলেছে খুব সুন্দর লাগলো তোমার ভিডিও। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে। তো এইদিকে দেখো এই হরিণগুলো দেখতে পেলে না, এখান থেকে কিন্তু হরিণ নিয়েছি, যেহেতু এখানে হরিণ দেখা যায় জঙ্গলে, তার জন্য এখানে হরিণ প্রচুর বিক্রি হয়। আর আমাদের ঘরে কিন্তু 2টো হরিণ আছে। তো এখানে একটা দেখো রাজবাড়ি তোমাদের দেখালাম আর কি, ওখানে রাজবাড়িতে ঢুকতে চেয়েছিলাম, তো দেখি গেটটা আবার বন্ধ, আজকে যাই না কেন। তো এখানে একটা আদিনা হচ্ছে ইকো পার্ক আছে, মানে একই জায়গায় 3টে জায়গা আর কি ঘোরার মতো। আমাদের এখানে গাজলেও খুব সুন্দর জায়গা, তোমরা যদি কখনও গাজলে আসো অবশ্যই এসো এইসব জায়গাতে, ভীষণ সুন্দর জায়গা, অনেক সুন্দর পার্কটাও আমি অনেকবার এসেছি আর কি, অনেকবার মাঝে মধ্যে ঘুরতে আসা হতো আগে, এখনই আসা হয় না, কিন্তু আগে খুব ঘোরাঘুরি হতো। তো তোমাদের সাথে কখনো যখন আসবো তখন ওই রাজবাড়ি, তারপর হচ্ছে পার্ক, তারপর আদিনা ফরেস্ট সবটাই কিন্তু দেখাবো। তো এখন এসলাম হচ্ছে আলমপুরে যে চার্চটা আছে ওখানে এসি। তো চলো ভেতরে তোমাদের সাথে একটু ঘুরে দেখাই, তো তোমরাও দেখে নেবে আর কি। তো এখানে আমরা সবার শেষে এসে সব জায়গায় ঘোরাঘুরি করে বাইক নিয়ে যতটা ঘুরতে পেরেছি ঘুরেছি, আর কোনো জায়গায় তো ভেতরে ঢুকলাম না। আদিনা যে রাজবাড়িটা আছে না ওখানে ঢুকতে চেয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে দেখি ওখানে আবার বন্ধ আছে গেটটা, সবাই গেটের সামনে থেকে ঘুরে যাচ্ছে। তো কখনো তো বন্ধ দেখিনি, আজকে কেন বন্ধ সেটা আমরা নিজেরাও জানি না। তো আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, অথেন্টিক বেঙ্গলি ব্লগ, রঞ্জিতা শাহ, জান্নাত লাইফস্টাইল, হোম মেকার সাবিনা ব্লগ, শারমিন সুলতানা, সোমা লাইফস্টাইল ব্লগ, ফারহিন ব্লগ, পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ, মধুশ্রী ওয়ার্ল্ড, রূপসা মিউজিক, রাপান লক্ষ্মী ব্লগ, রান্না মল্লিক, আর হচ্ছে অর্পণা দাস। তো কোথায় কোথায় ঘুরলাম তোমরা তো দেখতে পেলে, অনেক জায়গায় ঘোরা হয়েছিল, কিন্তু সেরকমভাবে ভিডিও করা হয়ে ওঠেনি, অনেক কিছু দেখা হলো। তো যাই হোক, কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে পাশে থেকো। তো আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।